নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা সরকার চলছে পশ্চিমবঙ্গে বটে। জোকার সরকার বলবেন না, সার্কাস চলবে সরকার বলবেন না, ভাঁড় সরকার বলবেন না, চোর সরকার বলবেন। লোকজন বলে চোর সরকার। নবান্নে যে সরকারটা বসে আছে চোর সরকার, চোরেদের সরকার, চোরেদের রানী রাজত্ব করছেন এই পশ্চিমবঙ্গে। এটা নিয়ে আর তারও গায়ে লাগে না। আমি দেখেছি, আপনি যদি ভদ্রমহিলাকে চোরেদের সরকারের রানী বলেন তার খুব গায়েটায় লাগে না। চিঠি টিঠি পাঠান, হিয়া স্ট্রিট থানা তো বসেই আছে, বিধাননগর থানা অনিশ সরকাররা বসেই আছে, একটা চিঠি ধরানো, নোটিশ ধরানো, পুলিশ পাঠানো, এগুলো করার জন্য তারা বসে থাকে। সেটা গেলো অন্যদিকে। আজকে আমি এই প্রতিবেদনটা কেন নিয়ে এলাম জানেন? খুব ইন্টারেস্টিং কাহিনী বলবো। মাঝে মাঝে যেটা আপনি অন্য কোনো ইলেকট্রনিক্স মিডিয়া বা পোর্টাল বা ডিজিটালে আপনি পাবেন না। সরকার কীভাবে বাজে খরচা করে সেটা নিয়ে আমরা নিরন্তর কাজ করে যাই। দেখুন, সরকার যখন পুলিশ পাঠায় ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে, সেই 40 জনের বাহিনী পাঠায় অনিশ সরকারের বাহিনী ওই বিধাননগর পুলিশ কমিশনার থেকে, যে দেখ আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে কিছু আছে কিনা। তারপর সেখান থেকে পাঠায় এতে সিঙ্গুরে পাঠায়, সিঙ্গুর থেকে বর্ধমান পাঠায়, বর্ধমান থেকে আবার সিঙ্গুর আসে, সিঙ্গুর থেকে আবার বিধাননগর আসে, আবার বিধাননগর থেকে সিঙ্গুর যায়। এই যখন কারবার করে, গাড়ির তেল পোড়ায়, পয়সা পোড়ায়, এনার্জি পোড়ায়, খরচা করায়, সব কিছু করে, সেই সময় দাঁড়িয়ে গান্ধী মূর্তির পাদদেশে ছেলেমেয়েগুলো বসে থাকে। সেই সময় দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ছেলেমেয়েগুলো বসে থাকে। সেই সময় দাঁড়িয়ে 1,59,000 সিভিক ভলেন্টিয়ারকে পার্মানেন্ট করা হয় না। সেই সময় দাঁড়িয়ে গ্রুপ ডির ছেলেমেয়েরা শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে ওই নবান্নের উল্টো দিকে বসে। ঠিক সেই সময় দাঁড়িয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী পার্মানেন্ট হবে না জেনেও কোনো রকমে মাথা গুঁজে 6,000, 8,000, 9,000, 12,000-এ পড়ে থাকে সরকারি অফিসগুলোতে। সেই সময় দাঁড়িয়ে প্যারা টিচারদের পাওনা মাইনেটাও সরকার দেয় না। সেই সময় দাঁড়িয়ে 2,73,000 শিক্ষকের পদ ভ্যাকেন্ট। সেই সময় দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষের ওপর পুলিশের কর্মচারীর পদ ভ্যাকেন্ট। সেই সময় দাঁড়িয়ে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত। কি না সরকারের টাকা নেই, কিন্তু মমতাময়ীর বিজ্ঞাপন ছাপার জন্য প্রচুর টাকা আছে। আর টাকা আছে আইনজীবীদের পেছনে খরচা করার জন্য এবং বাজে কাজে। যে মামলা আমি হারবো, কোর্টে গিয়ে মামলা হারবো, সবাই বলছে। আমি শুনেছি মমতাময়ীকে তার আইনজীবীরা অনেক সময় বলেন, দিদি ম্যাডাম এটা মুভ করা ঠিক হবে না, ভাবলো না, মামলাটা করো তো। আর এই মামলা করতে গিয়ে মুখটা পড়ে, মানে ওই হাইকোর্টে মুখ পড়ে, লোয়ার কোর্টে মুখ পড়ে, সুপ্রিম কোর্টে মুখ পড়ে, বারবার কোর্টে হেরেও আরও পয়সা, আরও পয়সা, আরও পয়সা। কারণ আইনজীবীরা তো বিনা পয়সা লড়বেন না। সরকারের হয়ে যে আইনজীবীরা আদালতে সওয়াল করেন, সেই তাদের তো ফিজ আছে, তাদের তো প্রসেসিং ফিজ আছে, খরচা আছে। একটা মামলা হারার জন্য মমতাময়ী খরচা করেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ নয়, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ মিনিমাম একটা মামলা। আমি আজকে এমন একটা মামলার কথা বলছি যেখানে নৌসাদ সিদ্দিকী আইএসএফ জানেন, তাঁর প্রতিষ্ঠা দিবস ছিল গতকাল 22শে জানুয়ারি। সেই প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনার ময়দানে তিনি একটি সভা করবেন, অনুমতি দেবেন না। এর মিলিটারির কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন, কলকাতা পুলিশ তাকে অনুমতি দেবে না এবং শেষ মুহূর্তে তাকে জানিয়েছে না, সভা করা যাবে না, সেই সময় আমাদের অন্যান্য প্রোগ্রাম আছে, আমরা করতে দেবো না। ফলত তাদের আলটিমেটলি তাদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীম গিয়েছিলেন হাইকোর্টে পুরো ব্যাপারটা নিয়ে সওয়াল করতে। প্রায় 3.5 ঘন্টা সওয়াল হয়েছে, ভাবতে পারেন, মহামান্য বিচারপতির ঘরে 3.5 ঘন্টা সওয়াল। এবং এই 3.5 ঘন্টা সওয়ালের জন্য ধরুন সরকারি আইনজীবীরা অ্যাপয়েন্টেড রয়েছেন, ফিরদৌস শামীম নিজে আইএসএফের হয়ে লড়ছেন। ঠিক এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে সরকারের তো খরচা যাচ্ছে, টাকা যাচ্ছে। একটা রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মসূচিতে মিলিটারি পারমিশন দিচ্ছে শহীদ মিনারের জন্য, আমি কলকাতা পুলিশকে পারমিশন দিতে দেব না। গো কিন্তু বাংলার অনেক ক্ষতি করেছে। আমি আজকে ফিরদৌস শামীমের কাছে গেছি। ফিরদৌসবাবু কীভাবে বর্ণনা করেছেন কাহিনীটা শুনুন, নিজের মুখে শুনুন, যে তিনি সওয়াল করেছেন, করে শেষ পর্যন্ত অনুমতিটা আদায় করেছেন। রাজ্য সরকার কি জানতো না হারবে? নিশ্চিতভাবে জানতো। আমি বলছি রাজ্য সরকার জানতো, রাজ্য সরকারের আইনজীবীরা জানতো এটাকে আটকানো যাবে না। এই রাজনৈতিক দল বা বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন কমিটি যখন কলকাতায় অনুষ্ঠান হয়, বিরোধী হলেই আমি অনুমতি দেবো না। সিদ্দিকুল্লাহ চৌধুরী হলে অনুমতি দেবো, আমার মাইনরিটি কমিউনিটির কোনো প্রোগ্রাম হলে আমি অনুমতি দেবো, কিন্তু নৌসাদ সিদ্দিকী হলে দেবো না, বিজেপি হলে দেবো না। কেন এই পরিস্থিতি? আপনি জানেন কোর্টে হারবেন, আপনি জানেন ওয়েস্টেজ অফ টাইম অফ দ্য কোর্ট, তারপরও আপনি কোর্টে অ্যাপয়েন্ট করবেন অ্যাডভোকেট, একাধিক অ্যাডভোকেটকে দিয়ে সওয়াল করানোর জায়গা তৈরি করবেন। কেন? কিসের জন্য? কিভাবে একদম
নাস্তানুবাদ হয়েছে নবান্ন, আপনারা দেখুন, মানে মুখ ঝামা ঘষে প্র্যাকটিক্যালি আদালত থেকে প্রতিদিন ফেরেন। আপনারা জানেন আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রেও তাই হয়েছে, একাধিক মামলার ক্ষেত্রে সেই একই ঘটনা প্রতিবারই হয়। শুভেন্দু অধিকারী তো 70টার ওপর সভা অনুমতি কোর্ট থেকে আদায় করেছে। জেদ, আমার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি, আমি দেব না, কি করবি কর। তখন আদালতে যেতে হবে বিরোধীদের, আদালত থেকে গিয়ে অনুমতিটা আদায় করে নিয়ে আসতে হবে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সরকারের কত টাকা খরচা হচ্ছে মানুষকে বিচার করতে হবে। সরকারি কর্মচারীদের আপনি ডিএ দেবেন না, অবসরপ্রাপ্ত কর্মচারীদের আপনি ডিএ দেবেন না, সেই ডিএ আটকানোর জন্য 250-300 কোটি টাকা গিয়ে আদালতে খরচা করবেন। কেউ প্রতিবাদ আপনারা কেউ করবেন না। এটা মানুষের তো জনজাগরণটা দরকার এটা নিয়ে। আমি সেই জন্যই আজকে এই বিষয়গুলো নিয়ে বারবার প্রতিবেদন করি, কিভাবে সরকারের মুখ পড়ে কিভাবে পয়সা খরচা হয়ে যায়, জলের মতো পয়সা গলে যায়। দেখুন আপনি এই মামলাটার যে হিয়ারিং হয়েছে, আমি ফিরদৌসবাবুর কথা আপনাদের আমি শোনাবো, শুনুন, তাহলে বুঝবেন কিভাবে জলের মতো পয়সা গলে যাচ্ছে। শুনুন সেই কাহিনী। দেখুন, আইএসএফ তার ফাউন্ডেশন ডের প্রোগ্রাম একটু জোরে বলবেন। আইএসএফ ফাউন্ডেশন ডের প্রোগ্রাম হোল্ড করতে চাই শহীদ মিনার ময়দানে। সেই জন্য তারা প্রথমে আর্মির কাছে, কারণ এই ল্যান্ডটা আর্মির, ফলে তারা মিলিটারি অথরিটির কাছে তারা প্রেয়ার করেন, মিলিটারি অথরিটি এনওসি দিয়ে দেন। তার সাপেক্ষে তারা যেহেতু রাজ্যের ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, রাজ্যকে ইনফর্ম করে। রাজ্যকে ইনফর্ম করার পর জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু তারা এনওসি পেয়ে গেল। রাজ্যকে ইনফর্ম করলো, রাজ্য কিন্তু এই রিজেকশন অর্ডারটা দিল জাস্ট কয়েকদিন আগে। বলল যে রিজেকশন অর্ডার দিয়ে, এবং আমি লিভও চাইলাম আদালতে, গত শুক্রবার মামলাটি ছিল, তার আগের দিন দ্রুত বলুন না। হ্যাঁ, আমি লিভ চাইলাম কোর্টের গত বৃহস্পতিবারে, শুক্রবারে মামলা রাখলো এবং শুক্রবারে তারা সময় চাইলো, কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি সেদিন উপস্থিত হতে পারেননি। আজকে তিনি ছিলেন মামলা পর্বে, যদিও প্রথম হাফে তিনি ছিলেন না, দ্বিতীয় হাফে তিনি ছিলেন। তো আজকে মামলার বিষয়বস্তু ছিল যে, এই মামলার বিষয়বস্তু হচ্ছে যে রিজেকশন করেছে তার কারণ 2023 সালে একটা ভায়োলেন্স হয়েছিল এবং আইএসএফ এর কিছু সমর্থক সেই ভায়োলেন্স করেছিল বলে অভিযোগ। আমি যতদূর শুনলাম যে আপনারা যুক্তি দিয়েছেন 21শে জুলাই তো 13 জন মারা গিয়েছিল। তৃণমূল কংগ্রেস, আমি ওই জায়গাতেই আসছি। দেখুন, তৃণমূল কংগ্রেস 13 জন মারা গেছিল বলে একদিকে সেই সময় বাম সরকারের ভার্সন কি, যে সেই সময় তারা মহাকরণ দখল করতে আসছিল এবং সেই জন্য পুলিশ, সেটা তো নন ফ্যাক্ট। আমার কথা হচ্ছে এই যুক্তিটা দেওয়াতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ শেষ পর্যন্ত অনুমতি দিয়েছেন কি? একদম। এবং আমি বলেছি, দেখুন, যদি ভায়োলেন্সের জন্য কোনো পলিটিক্যাল পার্টিকে যদি প্রোগ্রাম হোল্ড করতে না দেওয়া হয়, তাহলে প্রথম বন্ধ করতে হয় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই এই প্রোগ্রামটিকে, কারণ 13 জন মানুষ মারা গেছিল। আর এই আইএসএফ এর গত 2023 সালে যে প্রোগ্রাম হোল্ড হয়েছিল সেখানে তো কেউ মারা যায়নি। অভিযোগ হচ্ছে কিছু সমর্থক পুলিশের উপর, আসলে ঘটনাটা তা ছিল না, ঘটনাটা ছিল ভাঙড়ে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ হয় এবং পুলিশ, তার আফটার রিঅ্যাকশনটা কলকাতা শহরে ধর্মতলার উপরে নয়, সেই সময় শুধু কলকাতা শহরের অভ্যন্তরেও পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা আইএসএফ এর উপর আক্রমণ করে। দেখুন, আসল বিষয়টি অন্য জায়গায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যদি আইএসএফ তার ভোট শেয়ার বাড়ায় মাইনরিটি কমিউনিটির মধ্যে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বেসিক্যালি একেবারে, সেটা বুঝেছি। শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেষ পর্যন্ত, মানে এটা এই 22শে জানুয়ারি একে আইএসএফ কে অনুমতি দিয়েছে যে এটা করুন, সভাটা করুন। এবার আমার মানে আমি খুব স্পেসিফিক্যালি আমি আপনার কাছে বলছি, ঘটনাটা হচ্ছে যে ইনস্পাইট অফ দিস ফ্যাক্ট বারবার করে আদালতে গিয়ে প্রত্যেকটা বিরোধী দলকে অনুমতি চাইতে হয়। আপনার যদি মনে থাকে, আমি সাম্প্রতিককালে দুটো রেফারেন্স দিই। সম্ভবত তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল, ইফ আই এম নট রং, এক, দ্বিতীয়ত হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তারা চট করে রানী রাসমণি রোডে সভা করার পারমিশন পেয়ে গেল, অথচ অপোজিশন হলেই তাদের কোর্টে যেতে হচ্ছে, ডাক্তার হলে কোর্টে যেতে হচ্ছে, আইএসএফ হলে কোর্টে যেতে হচ্ছে। কেন, ওয়াই? মানে আমি বলছি এটা তো এবার এই অডিটটা তো হওয়া দরকার যে কত কোটি টাকা মামলা হারার জন্য একটা সরকার আদালতে গিয়ে খরচা করে এবং সরকারি সময় নষ্ট করে, এনার্জি নষ্ট করে, অপচয় ফান্ড, যেখানে সরকারের ভাড়েমা ভবানি টাকা নেই, হাজার হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ করছে। দেখুন, ফ্যাকচুয়ালি যে এই ধরনের অগণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে আটকানো,
সরকারের বিরুদ্ধে সমস্ত কণ্ঠগুলোকে অবদমিত করা, এটা গণতন্ত্রের পক্ষে একেবারেই শুভ লক্ষণ নয়। এবং শুধু তাই না, আমি বলবো যে আমাদের সাংবিধানিক যে রীতিনীতি, সাংবিধানিক আইন অত্যন্ত পরিষ্কার যে কোনোভাবেই কোনো যেটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, সেটাকে এইভাবে কেড়ে নিতে পারে না স্টেট। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমানে যে সরকার চলছে তারা গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চায় জনগণের। সেই জন্য দেখবেন কোনো বিরোধী পক্ষ তারা পারমিশন পায় না। আর বিশেষ করে যারা বিশেষ করে সরকারের বিরুদ্ধে এবং বিশেষ করে বর্তমানে রুলিং পার্টির বিরুদ্ধে কণ্ঠকে একটু উচ্চকিত করতে চায়, তাদের কণ্ঠ অবিদমিত করার জন্য সমস্ত রকম প্রয়াস করে। আজকের ঘটনা তার প্রমাণ। এবং তারা বারবার এসে আদালতে থাপ্পড় খান, এর পরেও তারা ওই নির্লজ্জের মতো অগণতান্ত্রিক তাদের পদ্ধতিগুলো চালিয়ে যান। এটাই হচ্ছে সব থেকে বড় অ্যাপাথি। অনেক ধন্যবাদ ফিরদৌস দার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।